গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ ইন্ডিয়ান পলিটি থেকে একটি প্র্যাকটিস ক্লাস। তো আমরা পলিটি থেকে আবারও প্র্যাকটিস ক্লাস শুরু করছি। আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু এটা তোমাদের কাজে লাগবে। তো আমাদের সমস্ত ক্লাস যেগুলো আমরা ইউটিউবে করাচ্ছি, তোমরা ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে তোমরা পাচ্ছ। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, এবং পেড কোর্স অপশানে তুমি যদি যাও, যে সমস্ত ব্যাচগুলো দেখতে পাবে, আমাদের একদম নতুন ব্যাচ শুরু হতে চলেছে এসএসসির জিডি এবং এমটিএস এর জন্য। দুর্দান্ত একটি ব্যাচ, এটা শুরু হবে আগামী 10ই জুলাই থেকে। সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ, 4 মাস ক্লাস তোমরা পাবে, এবং এখানে এবার নতুন সংযোজন হচ্ছে হিন্দি। অর্থাৎ জিডি বা এমটিএস এ হিন্দির জন্য কিন্তু আলাদা আমাদের টিচার থাকছেন, তিনি হিন্দি সাবজেক্টের উপরে কিন্তু ক্লাস নেবেন। ঠিক আছে, তোমরা অনেকেই ডিমান্ড করেছিলে, যার কারণে আমরা এবার কিন্তু হিন্দি টিচার অ্যারেঞ্জ করতে সক্ষম হয়েছি। প্রত্যেকে যারা আছো, আমাদের ডাব্লিউবিপির নতুন ব্যাচ রয়েছে, একদম কারেন্ট ব্যাচ, পাশাপাশি পঞ্চায়েতের পরীক্ষার ব্যাচ এবং পিএসসি মিসলেনিয়াস বা অন্যান্য পরীক্ষার ব্যাচ, আপকামিং এনএম জিএনএম নতুন ব্যাচ কিন্তু আসছে। যাই হোক, তো আমরা আজকে আলোচনা করব ইন্ডিয়ান পলিটি থেকে, ভারতের সংবিধান থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস। কোশ্চেন নাম্বার 1, রাষ্ট্রপতি কোন বিলে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন? দেখো, আমরা জানি যে পার্লামেন্ট যেখানে আইন তৈরি করা হয়, পার্লামেন্টে দুটো কক্ষ, একটা লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। কোনো একটা কিছু বিল আসলো, সেই বিলটা তখনই আইনে পরিণত হয় যখন রাষ্ট্রপতি সেটার সিগনেচার বা সম্মতি দেন, স্বাক্ষর করেন। ওকে, যদি রাষ্ট্রপতি সিগনেচার না করেন, সেই বিলটা কিন্তু আইন হয় না। ওকে, তো এবার প্রশ্নটা হচ্ছে, কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? অপশন এ অর্থ বিল, অপশন বি সংবিধান সংশোধনী বিল, অপশন সি অর্থ বিল এবং সংবিধান সংশোধনী বিল, অপশন ডি সাধারণ বিল। তো উত্তর হবে অপশন সি, সংবিধান সংশোধনী বিল এবং অর্থ বিলে রাষ্ট্রপতি সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন। কোশ্চেন নাম্বার 2 বলছে, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেন যে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি সংশোধন করতে হলে একটি নতুন গণপরিষদ গঠন করতে হবে? দেখো, বিভিন্ন সময় বিভিন্ন মৌলিক অধিকার নিয়ে বিভিন্ন ধরনের মামলা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বিভিন্ন রায় দিয়েছে। আমরা জানি যে মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব আছে দেশের বিচার ব্যবস্থার উপরে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা আদালতের উপরে, অর্থাৎ বিচার ব্যবস্থার উপরে মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব আছে। তো এখানে অপশনে শঙ্করী প্রসাদ মামলা 1951, গোলকনাথ মামলা 1967, কেশবনন্দ ভারতী মামলা 1973, মিনার্ভা মিলস মামলা 1980। বিভিন্ন মামলায় বিভিন্ন রকম বিষয় আলোচিত হয়ে থাকে। যাই হোক, তো এখানে বলছে যে সংবিধানে যদি মৌলিক অধিকার সংশোধন করতে হয়, নতুন একটা গণপরিষদ গঠন করতে হবে। আবার সেটা বলা হয়েছিল গোলকনাথ মামলা 1967-তে। পরবর্তী কোশ্চেনে আসবো, এই যে গোলকনাথ মামলার রায়, এটা বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্ট কোন সংবিধান সংশোধনী আইন প্রণয়ন করে? কততম সংবিধান সংশোধনী আইন দ্বারা ওই গোলকনাথ মামলার রায়টাকে বলা হচ্ছে বাতিল করে? অপশনে 42তম সংবিধান সংশোধনী 1976, 44তম সংবিধান সংশোধনী 1978, 24তম সংবিধান সংশোধনী 1971, অপশন ডি 61তম সংবিধান সংশোধনী 1989। তো এখানে যে অপশনগুলো আছে, অপশন নাম্বার সি 24তম সংবিধান সংশোধনী 1971 সালে এই গোলকনাথ মামলার রায়টা বাতিল করা হয়। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 4। দেখো, একই রকম কয়েকটা প্রশ্ন এখানে আছে। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে বিচার বিভাগীয় পর্যালোচনা হলো ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য? জুডিশিয়াল রিভিউ, এটা বলা হচ্ছে ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য। এটা কোন মামলায় বলা হয়েছিল? অর্থাৎ কোনো আইন তৈরি হলো পার্লামেন্টে,
সেটা কতটা জনসাধারণের জন্য কল্যাণকর, বিরোধীরা অনেক সময় মামলা করে এবং সেটাকে বলা হচ্ছে এবার জুডিশিয়াল রিভিউ অর্থাৎ বিচার বিভাগীয় পর্যালোচনা করা হয়। পার্লামেন্টে পাশ হওয়া আইনও কিন্তু অনেক সময় জুডিশিয়াল রিভিউয়ের আওতায় বাতিল হতে পারে। ঠিক আছে, তো এখানে এই যে প্রশ্নটা আছে এর সঠিক উত্তর কি হবে? অপশন নম্বর সি হবে। কেশবনন্দ ভারতী মামলা 1973-এ সুপ্রিম কোর্ট রায় দেয় যে বিচার বিভাগীয় পর্যালোচনা ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য। কোশ্চেন নাম্বার 5, সরকারি কোনো পদ কোনো ব্যক্তি অন্যায্যভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখটি জারি করতে পারে? লেখ বা যেটাকে আমরা রিটও বলতে পারি। আমরা জানি মৌলিক অধিকার থেকে কোনো ব্যক্তি যদি বঞ্চিত হয় সে আদালতে যেতে পারে। সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা, হাইকোর্ট 226 নম্বর ধারার অধীনে সে যেতে পারে এবং এখানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সেটাকে বিবেচনা করার জন্য, পর্যালোচনা করার জন্য 5 ধরনের রিট জারি করতে পারে। আমরা জানি হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টিওরারি, কুই ওয়ারান্টো, প্রহিবিশন, এই 5টা। বাংলায় বললে পরমাদেশ, অধিকার পিচ্ছা, উৎপ্রেষণ, প্রতিষেধ, হেবিয়াস কর্পাস। তো এই যে যেগুলো রিটের কথা এখানে আছে বা লেখো, তো এই পয়েন্টটা হচ্ছে কোনো একটা পদ কোনো ব্যক্তি যদি অন্যায্যভাবে দাবি করে তাহলে যে রিট জারি করবে বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, সেটার নাম হচ্ছে অধিকার পিচ্ছা, কুই ওয়ারান্টো, মানে কোন অধিকারে সেই পদটাতে দাবি করছে, যদি সেটা বৈধ হয় তাহলে সে পদে থাকতে পারবে, অন্যায্য হলে পদ থেকে খারিজ হয়ে যাবে। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 6 বলছে বলপূর্বক শ্রম বিরোধী আইন এটি ভারতে কবে পাস হয়? বলপূর্বক কাউকে শ্রম করানো যাবে না। আমরা ভারতের সংবিধানে মৌলিক অধিকারে একটা দেখবো শোষণের বিরুদ্ধে অধিকার, সেখানে বল প্রয়োগে বা বিনা পারিশ্রমিকে কাউকে খাটানো যাবে না। পাশাপাশি চাইল্ড লেবার, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না, এর উপরে কিন্তু কঠোর নিষেধাজ্ঞা আছে। এখানে আইনটা হচ্ছে বলপূর্বক শ্রম বিরোধী আইন, এটা ভারতে পাস হয়েছিল 1976 সালে, যেটাকে দ্য বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 7, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির মূল লক্ষ্য হলো কি? রাষ্ট্রের নির্দেশমূলক নীতি ভারতের সংবিধানে আমরা দেখব যে পার্ট নাম্বার 4, 4th অধ্যায়ে ভারতবর্ষের নির্দেশমূলক নীতির কথা বলা হচ্ছে। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে কথা বলা হয়েছে এবং এই নির্দেশমূলক নীতির ধারণা আমরা জানি যে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে বা আয়ারল্যান্ড থেকে অনুপ্রাণিত। তো এই নির্দেশাত্মক নীতি দেশের সংবিধান, যে সরকার থাকবে তাকে নির্দেশ করছে এইগুলো করা যাবে, করলে ভালো। তো এই নির্দেশমূলক নীতিগুলো রাখার মূল উদ্দেশ্যটা কি? অপশনে বলছে শুধুমাত্র অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা, অপশন বি শুধুমাত্র সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা, অপশন সি অর্থনৈতিক সামাজিক উভয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা, অপশন ডি কোনোটি নয়। তাহলে এখানে যে অপশনগুলো তোমরা পাচ্ছ সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিক উভয় গণতন্ত্র প্রতিষ্ঠা করাই কিন্তু এই নির্দেশমূলক নীতির মূল উদ্দেশ্য। তাহলে এই নির্দেশমূলক নীতি, যেটাকে আমরা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপি বলছি, ভারতের সংবিধানে কত নম্বর ধারাতে আছে? আর্টিকেল 36 to 51, পার্ট নাম্বার হচ্ছে 4, নির্দেশাত্মক নীতি সম্পর্কে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 8, ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটি চেয়ারম্যান কে ছিলেন? প্রশ্ন নম্বর 8, ভারতীয় গণপরিষদ যখন গঠিত হয় এবং সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয় এবং গণপরিষদ বিভিন্ন অধিবেশন হয় এবং অধিবেশনের দ্বারা আমরা দেখব ফাইনালি ভারতের সংবিধান লেখাটা কমপ্লিট হয় এবং সংবিধান লিখতে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রকম কমিটি গঠিত হয়। যেমন আমরা দেখব খসড়া কমিটি, স্টিয়ারিং কমিটি, প্রাদেশিক কমিটি, বিভিন্ন ধরনের মৌলিক অধিকার সংক্রান্ত কমিটি ইত্যাদি বিভিন্ন বিষয়ের কমিটি তৈরি হয়েছিল। তো প্রশ্ন হচ্ছে এই স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিল? অপশন এ ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি বলছে বি এন রাও।
সঠিক উত্তর হবে অপশন নাম্বার এখানে বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন। ডক্টর বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। বি এন রাও, বেনেগাল নার্সিং রাও ছিল সংবিধান উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছিল সেই সময় গণপরিষদ। কোশ্চেন নাম্বার 9, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, প্রাদেশিক সংবিধান সংক্রান্ত যে কমিটিটা তৈরি হয়, কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সর্দার প্যাটেল, ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর কে এম মুন্সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর কি হবে এখানে? প্রত্যেকে অ্যান্সার করবে। দেখো, যে কোশ্চেন গুলো তোমার জানা থাকবে না অবশ্যই লিখে রাখবে, বা যেটা ভুল করছো সেটা নোট করে রাখবে। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে ভারতের লৌহ মানব নামে আমরা জানি। কোশ্চেন নাম্বার 10 আসবো। মহাবিচার পদ্ধতি বা ইমপিচমেন্ট বলতে বোঝায় যে পদ্ধতিকে, সেটা হচ্ছে অপশন এ বলছে রাজ্যপালকে অপসারণ করা হয়, অপশন বি প্রধানমন্ত্রীকে অপসারণ করা হয়, অপশন সি বলছে মুখ্যমন্ত্রীকে অপসারণ করা, অপশন ডি রাষ্ট্রপতিকে অপসারণ করা। তো এখানে আমরা সঠিক উত্তর কোনটি নেব? ইমপিচমেন্ট মানে অপসারণ একরকম। তো ভারতবর্ষে এখনো পর্যন্ত দেখবো যে কোনো রাষ্ট্রপতি কিন্তু অপসারিত হয়নি। এটা রাষ্ট্রপতি অপসারণের কথা বলা হচ্ছে। ভারতের সংবিধানের ধারা নাম্বার 61 আর্টিকেল 61-এ ইমপিচমেন্ট নিয়ে কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি যদি কোনো অসাংবিধানিক কাজ করে তো তার উপরে ইমপিচমেন্ট প্রস্তাব আসতে পারে, সেটা লোকসভা বা রাজ্যসভা উভয় কক্ষে উঠতে পারে। ওকে, এবং ওঠার 14 দিন আগে নোটিশ করতে হবে। এবার সেখানে আমরা দেখব যে বেশ কিছু ব্যাপার রয়েছে। 2/3 মেজরিটি যদি হয় অপসারণের পক্ষে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি অপসারিত হবে। এবার রাষ্ট্রপতিও সেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে, যদিও এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করা হয়নি ভারতবর্ষে। ওকে, বাট সিস্টেমটা আছে। কোশ্চেন নাম্বার 11, পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হবার পর সাধারণভাবে কত মাস জাতীয় জরুরি অবস্থা জারি থাকবে? তো ভারতবর্ষের সংবিধানে একটা ধারা আছে, ধারা কত? ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারাতে ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে। বলা হচ্ছে যে এই ন্যাশনাল এমার্জেন্সি যদি কোনো আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি হয় বা বিভিন্ন কারণে এমন সিচুয়েশন হলো, ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে হলো, এবং এটা জারি করতে পারে কে? রাষ্ট্রপতি, ধারা নম্বর 352-এর উপরে। এবং এই জাতীয় জরুরি অবস্থা যদি জারি হয় তাহলে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হওয়ার পর কত মাস এই জরুরি অবস্থাটা থাকে? তো পার্লামেন্টে অনুমোদিত হওয়ার পরে 6 মাস থাকবে। আবার যদি জরুরি অবস্থা হয় আবার পার্লামেন্টে অনুমোদিত, অর্থাৎ পার্লামেন্টে সেটা পাস হতে হবে। ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সি এখনো পর্যন্ত ভারতে 3 বার হয়েছিল। ভারতের ন্যাশনাল এমার্জেন্সি হয়েছে এখনো পর্যন্ত 3 বার। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময়, 1971 সালে বাংলাদেশের যখন ফ্রিডম ফাইট হয়, 1971 পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাচ্ছে, পূর্ব পাকিস্তানটা পুরো বাংলাদেশ হচ্ছে, সেই সময় ন্যাশনাল এমার্জেন্সি ছিল। এবং 1975 সালে পাঞ্জাব রেভিলিয়ন, পাঞ্জাবের গণ অভ্যুত্থানের সময় ভারতবর্ষে মোট 3 বার এই ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়েছিল। ঠিক আছে, এটা মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেন, রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, প্রেসিডেন্সিয়াল রুল বা রাষ্ট্রপতি শাসন ধারা নম্বর 356-এর অধীনে, সেটা কত মাসের মধ্যে পার্লামেন্টে পাশ করাতে হবে বা অনুমোদিত হতে হবে? ধরো কোনো রাজ্যে শাসনতান্ত্রিক পরিকাঠামো ভেঙে পড়েছে। আমরা কিছুদিন আগে পর্যন্ত দেখছিলাম মণিপুরে ছিল প্রেসিডেন্সিয়াল রুল, পরবর্তীতে উঠেছে, সেখানে মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে। বলছে যে কোনো কারণে রাজ্যে বিভিন্ন রকম শাসনতান্ত্রিক যদি সমস্যা তৈরি হয় তাহলে সেই রাজ্যের শাসন ভারটা নিয়ে নেবে রাষ্ট্রপতি, যদি রাজ্যপাল সুপারিশ করে। এটাকে আমরা স্টেট এমার্জেন্সি বলতে পারি বা প্রেসিডেন্সিয়াল রুল বলা হয়। রাষ্ট্রপতি শাসন সেখানে জারি হবে যদি সেই রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতিকে মানে কি করে, রাষ্ট্রপতি শাসন জারির কথা বলে।
ঠিক আছে। তো ভারতবর্ষে এখনো পর্যন্ত যদি আমরা দেখি বহুবার বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। মণিপুরে সবচেয়ে বেশি আমি দেখছিলাম 11 বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, পাশাপাশি উত্তরপ্রদেশে 10 বার, বা সব থেকে বেশি সময় যদি আমরা দেখি সেটা কিন্তু পাঞ্জাবে প্রায় টানা 2000 দিন রাষ্ট্রপতি শাসন জারি ছিল। তো আমাদের পশ্চিমবঙ্গেও রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। তোমরা বলবে কয়বার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, তোমরা কমেন্টে জানাবে। তো এটা বলছে 2 মাস, 2 মাসের মধ্যে পার্লামেন্টে পাস করাতে হবে। কোশ্চেন নাম্বার 13, লি কমিশন। লি কমিশন নিচের কোনটির সঙ্গে যুক্ত? লি কমিশনটা কি? শিল্প, কৃষি, রাষ্ট্র কর্তৃক কমিশন, মানে এটাকে বলছে পাবলিক সার্ভিস কমিশন। লি কমিশনটা যুক্ত হচ্ছে রাষ্ট্র কর্তৃক কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন রিলেটেড। তো কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশন গঠিত হয় কত সালে? আমরা ভারতবর্ষে এখন দেখব যে পিএসসি রয়েছে, পাবলিক সার্ভিস কমিশন। এটাকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশন বলা হয়, বা লোকসেবা আয়োগ বলা হয়। বা রাজ্যে রয়েছে স্টেট পিএসসি, এবং আরেকটা রয়েছে জয়েন্ট স্টেট পিএসসি, জেপিএসসি। তো আমাদের পশ্চিমবঙ্গের যে পিএসসি আমরা বলি ডাব্লিউবিপিএসসি, বিহারের বিপিএসসি। তো রাজ্যে যেমন আছে, কেন্দ্রেও আছে পাবলিক সার্ভিস কমিশন। এটি প্রথম গঠিত হয়েছিল 1926 সালের 1 অক্টোবর। অপশনে, অর্থাৎ ব্রিটিশ শাসনকালেই। কোশ্চেন নাম্বার 15 বলছে নিচের কোন ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে থাকে? তো আমরা জানি যে পার্লামেন্ট যেটা গঠিত হচ্ছে নিম্নকক্ষ আমরা বলছি লোকসভা, সেখানে কিন্তু সদস্য সংখ্যা বেশি, অর্থাৎ সেটার পাওয়ার বেশি। আমরা মনে করি সদস্য বেশি, দলে ভারী মানে শক্তি বেশি। আর দলে কম, সংখ্যায় কম যদি হয় তাহলে সেটার ক্ষমতা কম আমরা ধরে থাকি। যেমন রাজ্যসভা, আমরা জানি লোকসভার ম্যাক্সিমাম আসন তুমি যদি দেখো 550 হতে পারে, রাজ্যসভাতে 250 হতে পারে। তাহলে লোক সংখ্যা বেশি লোকসভা, রাজ্যসভায় লোক সংখ্যা কম, হ্যাঁ, দলে কম। দলে ভারী যার ক্ষমতা বেশি, এখানে এরকম ব্যাপারটা অনেকটা মনে রাখার জন্য আমি বলছি। তো লোকসভা রাজ্যসভা কোন ক্ষেত্রে সমান ক্ষমতা ভোগ করে? রাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করা, অপশন সি। সুপ্রিম কোর্টের বিচারপতিকে পদচ্যুত করা, অপশন ডি। সবকটি। দেখো, যখনই কোনো ইমপিচমেন্ট প্রসেসিং আসবে তখন আমরা দেখবো এই যে বিধানসভার সদস্য বা লোকসভার সদস্য সবাই কিন্তু ভোট দেবে, এবং সেক্ষেত্রে আমরা সবগুলো ক্ষেত্রে দেখব যে একই ক্ষমতা। কোশ্চেন নাম্বার 16, ভারতের মূল সংবিধান অনুসারে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত ছিল? অর্থাৎ মূল সংবিধান মানে আমরা যদি বলি এটা কবে, 1950 সালের কথা যদি বলি, 1950, 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান যখন কার্যকরী হয়, সেই সময় যদি আমরা দেখি সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা কত ছিল? 8 জন, 12 জন, 10 জন, 20 জন? সঠিক উত্তর হবে 8 জন। 8 জন ছিল সেই সময় বিচারপতি সংখ্যা। আর যদি বর্তমান বলো, বর্তমান ক্ষেত্রে আমরা যদি দেখি এটা হবে টোটাল 33 + 1, 34 জন। বর্তমান মোট 34 জন বিচারপতি থাকবে সুপ্রিম কোর্টে, এবং একজন তার মধ্যে চিফ জাস্টিস হবেন। চিফ জাস্টিস সূর্যকান্ত, তিনি বর্তমান প্রধান বিচারপতি পদে নিযুক্ত রয়েছেন ভারতে, 53তম চিফ জাস্টিস। টোটাল স্ট্রেংথ বর্তমান সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা যদি আমরা দেখি 34 জন, প্রথমে ছিল 8 জন। তো আমাদের বিভিন্ন ব্যাচ কিন্তু করানো হচ্ছে আমাদের অ্যাপে, যদি প্রয়োজন মনে করো অবশ্যই ব্যাচে যুক্ত হতে পারো। কোশ্চেন নাম্বার 17তে আসবো, কলকাতা হাইকোর্ট এবং বোম্বাই হাইকোর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? যদি প্রশ্ন আসে ভারতে সব থেকে প্রথম কবে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়, কোথায়, সেটা কিন্তু আমাদের কলকাতা হাইকোর্ট। যদি আমরা দেখি ব্রিটিশ শাসনকালে কলকাতাতে একটা কোর্ট প্রতিষ্ঠা হয়, এবং সেই কোর্টটার নাম ইম্পেরিয়াল কোর্ট বা কলকাতা সুপ্রিম কোর্ট বলা হতো। সেটা সেই ওয়ারেন হেস্টিংস এর সময় রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে 1774 সালে কলকাতা সুপ্রিম কোর্ট হয়।
স্যার এলিজা এমপে ছিল প্রথম প্রধান বিচারপতি, সেটা একরকম প্রসঙ্গ। আর এটা কিন্তু আলাদা, এটা আমরা দেখবো লর্ড ক্যানিং এর আমলে মূলত ভারতবর্ষে কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাই হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। তার মধ্যে আমরা কলকাতা হাইকোর্টটাকেই প্রথম ধরবো। এটাই প্রথম বলা হয় যে ফার্স্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া ইজ কলকাতা হাইকোর্ট। 1862 সালেই কিন্তু এটা হয়েছিল। কোশ্চেন নাম্বার 18তে আসবো, হাইকোর্টের কোন বিচারপতি অবসর গ্রহণের পর কোন ক্ষেত্রে নিযুক্ত হতে পারেন না? দেখো, হাইকোর্টের কোন বিচারপতি তিনি অবসর যদি নেয়, আমরা জানি হাইকোর্টের চিফ জাস্টিস বা হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর? 62, 62 বছর। ক্লিয়ার? সুপ্রিম কোর্ট হলে 65 হবে। তো হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে তারা যদি অবসর নেয়, তাহলে অবসর পরবর্তী জীবনে সে কি করতে পারে না? অপশনে বলছে নিম্ন আদালতের কোন অ্যাডভোকেট বা আইন ব্যবসায়ী হতে পারে না, কেন্দ্রমন্ত্রী হতে পারে না, রাজ্যপাল, রাষ্ট্রদূত হতে পারে না। তো এখানে অপশন এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, কারণ নিম্ন আদালত, হাইকোর্টের চেয়ে নিম্ন আদালতে সে কিন্তু ধরো জেলা আদালত, জেলা জজের আদালত, এইগুলোতে সে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে পারবে না। চাইলে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে পারে বা কেন্দ্রমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রদূত হতে পারে। কোশ্চেন নাম্বার 19, নিম্নের কোন অনুচ্ছেদকে ডক্টর বি আর আম্বেদকর, যাকে ভারতের সংবিধানের জনক বলা হয়, তিনি শেষ অবলম্বন হিসেবে মনে করেন বা করেছিলেন? 352, 359, 356, 368। ডক্টর বি আর আম্বেদকর দেখবে আর্টিকেল 32, সেটাকে কি বলেছেন? এটাকে বলছেন হার্ট এন্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের হৃদয় ও আত্মা বলেছিলেন। সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছিলেন। এটা ডক্টর বি আর আম্বেদকর 32 নম্বর ধারা, যেটা সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার খর্ব হলে রিট জারি করে, সেটা একটা। আর এটা হচ্ছে আর্টিকেল 368, যেটাকে আমরা বলছি সংবিধান সংশোধন। এই আর্টিকেলে আছে ভারতবর্ষের সংবিধান সংশোধনের একটা বিষয়, অর্থাৎ একটা আমরা যদি বলি সেই সময় সংবিধান লেখা যখন হয়, একটা প্রসেস রাখা হয় যে পরবর্তীকালে পরিস্থিতির উপরে কিন্তু কিছু পরিবর্তন করতে হতে পারে, তাই না? আজকে একটা দিন চলছে, সামনে 10 বছর পরে কি হবে আমরা জানি না, তাহলে সেই সময় কোনো না কোনো বিষয় চেঞ্জ করতে হতে পারে। তো 368 এই কনসেপ্টটা ছিল আর্টিকেল 368, যেটা ভারতের সংবিধানের পার্ট 20-তে আছে। 20 নম্বর অধ্যায়ে একটাই আর্টিকেল 368। আমরা জানি যে ভারতবর্ষে দক্ষিণ আফ্রিকার সংবিধানের অনুকরণে সংবিধান সংশোধন পদ্ধতির কনসেপ্টটা কিন্তু রাখা হয়েছে, সেটাই কিন্তু 368। এটাকে ডক্টর বি আর আম্বেদকর শেষ অবলম্বন বলে বর্ণনা করেছেন বা মনে করেছেন। কোশ্চেন নাম্বার 20-তে আসবো। কোশ্চেন নাম্বার 20 বলছে ভারতের সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি পরিচালনার যে নির্দেশমূলক নীতিসমূহ বর্ণনা করা হয়েছে? আচ্ছা, এটা কিন্তু আমরা ক্লাসে বলেছি, আজকেই বলেছি একটু আগে, যে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলো কোন ধারাতে আছে। সঠিক উত্তর এখানে আমরা কি করব, প্রত্যেকে বলবে নির্দেশমূলক নীতি, যেটাকে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলছিলাম, আর্টিকেল 36 to 51 এই ধারাতে আছে, যেটা ভারতবর্ষের সংবিধানের 4th অধ্যায় পার্ট 4-এ আছে। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। নির্দেশমূলক নীতির ধারণা আমরা কোন দেশ থেকে নিয়েছি? আয়ারল্যান্ড। কোশ্চেন নাম্বার 21, প্রত্যেকে অ্যান্সার করবে। এখানে সঠিক উত্তর কি হবে? যে সংবিধানের 7ম তফসিলে ট্রেড ইউনিয়ন, এটা কোন তালিকাভুক্ত? আমরা জানি ভারতের সংবিধানের টোটাল বর্তমানে 12টি তফসিল আছে, এবং এই তফসিলের 7ম তফসিলে রয়েছে কেন্দ্র রাজ্য সম্পর্কের আইনগত সম্পর্ক। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন আছে। কিসের ক্ষমতা? আইন সংক্রান্ত, কে কটা বিষয় আইন করতে পারে। আমরা এখানে দেখবো যে ভারত সরকার, এই যে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমরা জানি যে কেন্দ্রে একটা সরকার, তিনি শাসন করছেন গোটা দেশকে, এবং রাজ্যে মুখ্যমন্ত্রী শাসন করছে, অর্থাৎ প্রধানমন্ত্রী একটা শাসন করছে, মুখ্যমন্ত্রী, যেটাকে আমরা ফেডারেল স্টেট বলছি বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলছি, ফেডারেল স্ট্রাকচার। এখানে আরেকটা পয়েন্ট আমরা দেখবো যে কেন্দ্রেও আইন করতে পারে 100টা বিষয়,
যেটাকে বলা হচ্ছে ইউনিয়ন লিস্ট বা লিস্ট 1। আরেকটা লিস্ট আছে স্টেট লিস্ট, যেখানে রাজ্য 61 বিষয়ে আইন করতে পারে। আরেকটা লিস্ট রয়েছে, সেটাকে বলা হচ্ছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা বা যৌথ তালিকা। সেখানে রয়েছে 52টি বিষয়, অর্থাৎ 52টা বিষয়ে কেন্দ্র এবং রাজ্য উভয় আইন করতে পারবে। যেমন শিক্ষা, এটা কিন্তু যুগ্ম তালিকায় মধ্যে আছে, কেন্দ্র সরকার আইন করতে পারে, রাজ্য সরকারও আইন করতে পারে। ক্লিয়ার? তো এই যে বিষয়গুলো, এখানে একটা জিনিস বোঝার আছে, একটা প্রশ্ন পরীক্ষা এসেছিল ডব্লিউবিসিএস কিছুদিন আগে, যে ভারতের যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে এটা কেমন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা কোয়াসি ফেডারাল, আধা যুক্তরাষ্ট্র প্রকৃতির, অর্থাৎ এখানে কেন্দ্রের ক্ষমতাটা বেশি। কেন্দ্র 100টা বিষয় আইন করতে পারছে, রাজ্য মাত্র 61। সেক্ষেত্রে তো কেন্দ্রের ক্ষমতা বেশি, ওই জন্য আধাযুক্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলা হয় ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে। যাই হোক, তো যে প্রসঙ্গে আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে এটা, যে ট্রেড ইউনিয়ন, এটা আছে যুগ্ম তালিকাভুক্ত, অর্থাৎ লিস্ট 3 কনকারেন্ট লিস্ট। একটা ইউনিয়ন লিস্ট যেটাকে লিস্ট 1 বলা হবে, আর একটা স্টেট লিস্ট যেটাকে লিস্ট 2 বলা হবে, একটা লিস্ট 3। তৃতীয় তালিকা হচ্ছে যৌথ তালিকা, যেখানে 52টি বিষয় আছে। এটা ভারতের সংবিধানের 7ম তফসিল। বলা হয়েছে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক আইন সংক্রান্ত। কেন্দ্র রাজ্যের টোটাল 3 ধরনের সম্পর্ক হয়, একটা আইন সংক্রান্ত সম্পর্ক, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক সম্পর্ক, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল রিলেশনশিপ বা আর্থিক সম্পর্ক। তার মধ্যে শুধুমাত্র আইনগত সম্পর্কটাই কিন্তু 7ম তফসিলে আছে। ওকে, কোশ্চেন নাম্বার 22, ভারতে আমাদের সংবিধানের কোন ধারা বলে লোকসভার অধ্যক্ষ কোন বিলে পক্ষে বিপক্ষে সমান ভোট পড়লে নির্ণায়ক ভোট দেন, অর্থাৎ কাস্টিং ভোট বলা হয়। দেখবে লোকসভা পরিচালনার জন্য একজন থাকে লোকসভার স্পিকার, তাই তো, যাকে আমরা অধ্যক্ষ বলি বাংলায়। তো লোকসভার স্পিকারের কাজ লোকসভা পরিচালনা করা। কোন একটা বিষয় উঠলো, কোন একটা বিল নিয়ে আসলো, তার পক্ষে কতজন, বিপক্ষে কতজন, ভোটাভুটি হচ্ছে, ধরো বিষয়টা টাই হয়ে গেল বা ড্র হয়ে গেল, ধরো পক্ষে 100 জন পড়লো, বিপক্ষে 100 জন পড়লো। এবার তাহলে রেজাল্ট কি হবে, ফলাফল কি হবে? তখন কিন্তু একটা ক্ষমতা স্পিকারের আছে, তিনি যেদিকে ভোট দেবেন সেদিকটা জয়ী হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোটের কথা বলা হচ্ছে, এবং সেটা সংবিধানের ধারা নাম্বার 100-তে আছে। সেক্ষেত্রে মানে ওই রকম সিচুয়েশনটাকে তিনি ওভারকাম করবেন, অর্থাৎ পক্ষে বিপক্ষে যদি সমান ভোট পড়ে, টাই হয়, সেক্ষেত্রে ভোট দিতে পারবেন। সেটা ধারা নাম্বার 100-তে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 23, কোন তফসিলে ফর্ম অফ ওয়াথ অ্যান্ড অ্যাফার্মেশন বর্ণনা করা হয়েছে, অর্থাৎ শপথ গ্রহণ। সংবিধানে যে বিভিন্ন পদগুলো আছে, রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হ্যাঁ, পাশাপাশি প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা, সবাই শপথ নেয়। কিন্তু দেখবেন এই শপথ সম্পর্কে ভারতের সংবিধানের 12টি তফসিলের কোন তফসিলে আছে? একাদশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, তৃতীয় তফসিলে আছে। তো 12টা তফসিল কি ও নিয়ে আমার ক্লাস আছে, খুঁজলে পাবে একটু আগে। ভারতের সংবিধান আর্টিকেল 33 সংসদকে কি বিষয়ে ক্ষমতা দান করে? কোশ্চেন নাম্বার 24, দেখো ভারতের সংবিধানের পার্ট 3 বা তৃতীয় অধ্যায় মৌলিক অধিকার নিয়ে বলা হয়েছে 12 থেকে 35। এটা মৌলিক অধিকারের বিষয় আছে, বাট মৌলিক অধিকারের ক্ষমতা এরকম ডিরেক্ট না, মার্শাল প্ল্যান, জরুরি অবস্থা না, সশস্ত্র বাহিনী সম্পর্কিত মৌলিক অধিকার উন্নতিকরণের বিষয়ে কথা বলে। কোশ্চেন নাম্বার 25, কোশ্চেনটা একটু আলাদা, ইতিহাসের প্রশ্ন। আদি গ্রন্থ কি? একটি ধর্মীয় পুস্তক। জেলা জজের নিয়োগ, বদলি, পদোন্নতির বিষয়টি কে সিদ্ধান্ত নিয়ে থাকেন? এটা তোমরা আজকে হোমওয়ার্ক করবে। আমরা আজকে সেশন এখানে এন্ড করছি। আমাদের ফ্রি ক্লাস পেতে দা ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট, 3টি চ্যানেলে কিন্তু ফ্রি ক্লাস হয়, সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেশনটা এখানে এন্ড করছি। যে কোশ্চেনগুলো তোমার জানা ছিল না বা যে কোশ্চেন তুমি ভুল করেছো সেগুলো লিখে নেবে অন্তত, ঠিক আছে? সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং ক্লাসগুলো করতে থাকো, এবং যে টার্গেট নিয়ে তুমি চলছো সেটা যাতে তুমি ফুলফিল করতে পারো সেই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে, পজিটিভ থাকতে হবে, পজিটিভ থিঙ্কিং রাখতে হবে। কষ্ট করলে ফল তুমি পাবে এবং সেটা পজিটিভ ফলই তুমি পাবে। ক্লিয়ার? প্রত্যেকে
চেষ্টা করো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে।